কালকে আলোচনা করেছিলাম চার্টার অ্যাক্ট অফ 1793 এই পর্যন্ত, এবং 1793-তে একটা পয়েন্ট দেখেছিলাম যেখানে কিন্তু কোম্পানি ট্রেড মনোপলি আরও 20 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছিল। মানে কোম্পানি আরও 20 বছর একচ্ছত্রভাবে ব্যবসা করতে পারবে। 20 বছর কেটে যাওয়ার পর চার্টার অ্যাক্ট অফ 1813 কোম্পানি ট্রেড মনোপলি অ্যাবলিশ করে দেওয়া হয়। কোম্পানি চা এবং চায়না এই দুটি ব্যবসা সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য কোনো বিষয়ে কিন্তু কোম্পানি আর একচ্ছত্র ব্যবসার অধিকার রইল না। এবং এই আইনে আরেকটি জিনিস জাহির করা হয়, যেখানে ভারতে কোম্পানির অধিকৃত যে অঞ্চলগুলো কবজা করে রেখেছিল, ঠিক সেই অঞ্চলগুলোতে কিন্তু ব্রিটিশ ক্রাউনের সার্বভৌম ক্ষমতা চলবে। কোম্পানি সেখানে কিন্তু আগে যেরকম কোম্পানি যা ঠিক করতো, যা ডিসাইড করতো, সেই অনুযায়ী কিন্তু সেখানকার শাসন কার্য চলতো, কিন্তু এখন থেকে কিন্তু এই আইনে বলা হয় যে ব্রিটিশ ক্রাউন যে ডিসিশন নেবে সেটাই কিন্তু চূড়ান্ত। তারপরে নেক্সট পয়েন্ট, খ্রিশ্চান মিশনারি যারা এতদিন ভারতে আসতে পারতেন না, তাদের জন্য কিন্তু ভারতে আসার রাস্তা ওপেন হয়ে যায় এবং তারা শিক্ষণীয় বিষয় বা মানুষকে এনলাইটেনিং করার জন্য কিন্তু ভারতে আসতে পারে। এবং ওয়েস্টার্ন এডুকেশন, ভারতীয় ইনহ্যাবিটেন্টস যারা, তাদের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশন দেওয়ার জন্য ব্রিটিশ ছাড়া ব্রিটেনের সাধারণ মানুষ কিন্তু আসতে পারে বা অন্যান্য মার্চেন্টরাও আসতে পারে। তারপর লোকাল গভর্নমেন্ট বলতে এখন আমরা যেটাকে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, মানে একেবারে গ্রাউন্ড লেভেলের গভর্নমেন্ট যাদের আমরা বুঝি, তো তখনকার দিনে হয়তো নামটা আলাদা ছিল। তো তারা কিন্তু সেই সমস্ত বিদেশ থেকে আসা মানুষের উপরে ট্যাক্স ইম্পোজ করতে পারবে, এবং তারা যদি ট্যাক্স দিতে অস্বীকার করে তাদেরকে পানিশ করারও তাদের অধিকার দিল 1813 সালের এই চার্টার অ্যাক্ট। তারপরে চলে আসে 1833, এবং এটিকে বলা যেতে পারে ফাইনাল স্টেপ বা চূড়ান্ত স্টেপ ভারতকে সেন্ট্রালাইজ করার। ব্রিটিশ ইন্ডিয়া ভারতকে কমপ্লিটলি সেন্ট্রালাইজ করার জন্য 1833 সালের এই আইনটি কিন্তু আনে। তো এই আইন অনুযায়ী গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যেটা আমরা 1773 সালের আইনে দেখেছি, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয় এবং ওয়ারেন হেস্টিংস হয় প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এখানে কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে তার পদটি চেঞ্জ করে দিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয় এবং তার হাতে সিভিল ও মিলিটারি পাওয়ার দেওয়া হয়। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি। সিভিল পাওয়ার বলতে প্রশাসনিক কাজকর্ম, দেশে কিভাবে প্রশাসন চলবে। মিলিটারি পাওয়ার বলতে দেশের বাইরের আক্রমণ রক্ষা করা বা দেশের ভেতরের কোনো গণ্ডগোলকে সামলানো, এগুলো হচ্ছে মিলিটারি পাওয়ার। তো এই সিভিল এবং মিলিটারি সংক্রান্ত সমস্ত বিষয়ে কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং মানে সর্বোচ্চ ডিসিশনের অধিকারী কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তাকে করা হয়। এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু হন প্রথম লর্ড উইলিয়াম বেন্টিক। এনাকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস, যারা সাবঅর্ডিনেট হিসেবে কাজ করছিল গভর্নর বেঙ্গলের আন্ডারে। যেহেতু গভর্নর জেনারেল অফ বেঙ্গল নেই, তো গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা হয়ে গেছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেই জন্য যারা সাবঅর্ডিনেট হিসেবে ছিল, সেই সাবঅর্ডিনেট পদটাও কিন্তু কমপ্লিটলি অ্যাবলিশ করে দেওয়া হয়। মানে গভর্নর বোম্বে এবং গভর্নর মাদ্রাস, এদের যে লেজিসলেটিভ পাওয়ার ছিল, আইন প্রণয়নকারী যে সমস্ত পাওয়ার, যদিও খুব একটা পাওয়ার ছিল না কারণ তারা সাবঅর্ডিনেট ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, কিন্তু এখন কিন্তু তাদের যতটুকু পাওয়ার ছিল ততটুকু আর থাকলো না। সেই সমস্ত পাওয়ার অ্যাবলিশ করে দেওয়া হলো এবং সমস্ত লেজিসলেটিভ পাওয়ার কিন্তু চলে এলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। এবং তো দিন পর্যন্ত যেই সমস্ত লগুলো এসেছিল তাদেরকে আমরা রেগুলেটিং অ্যাক্ট বলে জানতাম, এবং এখন থেকে 1833 সালের পর থেকে যে সমস্ত ল আসবে তাকে আমরা অ্যাক্ট বলে জানি। এবং 1833 সালের আরেকটি খুব গুরুত্বপূর্ণ, তো বেসিক্যালি ব্যবসা করতেই ভারতে এসেছিল এবং তার ট্রেড মনোপলিও ছিল। তো ট্রেড মনোপলির থেকে 1813 সালে তার কিন্তু শুধুমাত্র চা এবং চায়না এই দুটি ব্যবসা সংক্রান্ত বিষয় ছাড়া কিন্তু তার ট্রেড মনোপলি কমপ্লিটলি অ্যাবলিশ হয়ে গিয়েছিল। কিন্তু 1833-এ কোম্পানির ব্যবসায়িক কেরিয়ার কমপ্লিটলি বন্ধ হয়ে গেল। কোম্পানির আর ব্যবসা করা চলবে না। কমার্শিয়াল বডি হিসেবে কোম্পানি কিন্তু আর রইল না, কোম্পানি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে রইল। প্রশাসনিক কাজ সংক্রান্ত বিষয় কিন্তু এখন থেকে কোম্পানি দেখবে, সে আর ব্যবসা করতে পারবে না। আগের আইনেই বলা হয়েছিল যে কোম্পানির অধিকৃত যে সমস্ত অঞ্চল ছিল ভারতে, সেই সমস্ত অঞ্চলগুলোতে ব্রিটিশ ক্রাউনের চূড়ান্ত ডিসিশন চলবে। তো এটা তো 1813 সালেই বলা হয়েছিল, কিন্তু এখানে কমপ্লিটলি জানিয়ে দেওয়া হলো যে কোম্পানি
যেই অঞ্চলগুলো অধিকার করেছিল সেই অঞ্চলগুলোকে তারা দেখভাল করবে, কিন্তু ব্রিটিশ সরকারের বিশ্বস্ত প্রতিনিধি হিসাবে। মানে কোম্পানির দায়টা অন্যরকম কিন্তু হয়ে গেল। মানে কোম্পানি এখন সেই সমস্ত জায়গার মানুষের উপরে অত্যাচার করা, শোষণ করা, এই জিনিসটা কিন্তু কোম্পানি করতে পারবে না। কারণ কোম্পানির ওপরেই দায়িত্ব পড়লো যে কোম্পানি যেন ব্রিটিশ সম্রাট এবং তার উত্তরাধিকার এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমস্ত টেরিটরিগুলোর দেখভাল করে বা রক্ষা করে। সিভিল সার্ভেন্টদের পরীক্ষার জন্য যে কম্পিটিশন, সেই কম্পিটিশনটাকে কিন্তু ওপেন কম্পিটিশন করা হলো। মানে ইন্ডিয়ানরা এখন থেকে কিন্তু বঞ্চিত হবে না এই পরীক্ষায় বসার জন্য। কিন্তু এটা বলা হয়েছিল এই আইনে, কিন্তু এই আইন কার্যকরী হয়ে উঠতে পারেনি, কারণ কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু অপোজ করেছিল। কোর্ট অফ ডাইরেক্টর কোন আইনে এই বডিটি তৈরি করা হয়, যদি মনে থেকে থাকে তোমাদের, তাহলে কিন্তু কমেন্ট করে জানাও।